নমস্কার। আজ আমরা ঝাড়খণ্ডী এই বাংলা উপভাষা সম্পর্কে জানব। এই উপভাষা সম্পর্কে জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে ভাষা কাকে বলে এবং ভাষা উপভাষার একটা প্রাথমিক সম্পর্ক সেটা কি? ভাষা কাকে বলে? না, ভাষা হচ্ছে কোনো একটি বিশেষ গোষ্ঠী বা বিশেষ সমাজের মানুষ যখন কিছু বিধিবদ্ধ রূপের মাধ্যমে পরস্পরের মধ্যে তাদের ভাব আদান-প্রদান করে, এটাকে বলা হয় ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি। যে কারণে ব্লুমফিল্ড বলছেন যে a group of people who use the same system of speech signals is a speech community। কিন্তু এই যে এক একটা ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করছে, সেই ভাষার রূপও কিন্তু সর্বত্র সম্পূর্ণ একরকম নয়। যেমন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা বা বাংলাদেশে বাংলা ভাষাই প্রচলিত, কিন্তু এই উভয় বাংলার উচ্চারণ এবং ভাষারীতি পুরোপুরি এক নয়। এই যে একই ভাষার মধ্যে আঞ্চলিক পার্থক্য, এটাকেই বলছি উপভাষা। অর্থাৎ উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন এক বিশেষ রূপ যা এক একটা বিশেষ অঞ্চলে প্রচলিত, যার সঙ্গে আদর্শ ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা সাহিত্যিক ভাষা অর্থাৎ লিটারারি ল্যাঙ্গুয়েজের ধ্বনিগত, রূপগত এবং অন্বয়গত অর্থাৎ ভাষাতাত্ত্বিক এই তিনটে দিকেই বিশিষ্ট পার্থক্য আছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই পার্থক্য এমন সুস্পষ্ট যে ওই বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলোকে আলাদা বলে বা স্বতন্ত্র বলে আমরা চিহ্নিত করতে পারবো ঠিকই, কিন্তু এই পার্থক্যটা এত পরিমাণেও বেশি নয় যাতে এই আঞ্চলিক রূপগুলোই এক একটা সম্পূর্ণ পৃথক ভাষার অস্তিত্ব ধারণ করে। আমরা জানি বাংলা উপভাষা অঞ্চল ভেদে 5 প্রকার: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এবং বঙ্গালী। তাহলে আজ আমরা ঝাড়খণ্ডী উপভাষা সম্পর্কে জানব। শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখে নিই যে আজকের এই মডিউলের উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো বাংলার 5টি উপভাষার মধ্যে ঝাড়খণ্ডী উপভাষা সম্পর্কে জ্ঞানার্জন। আর তাৎপর্য হলো এই যে ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনি, রূপ, অন্বয় কেন্দ্রিক অর্থাৎ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবহিতকরণ। এই যে উপভাষা ঝাড়খণ্ডী, এর নামকরণ করেছেন ভাষাতাত্ত্বিক সুকুমার সেন, কিন্তু সুধীর কুমার করণের মতে এর নাম হওয়া উচিত সীমান্ত রাঢ়ী। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর নাম দিয়েছেন সুম্হদেশীয় বা সুম্হক বাংলা। সুকুমার সেন বলছেন যে ঝাড়খণ্ডী অর্থাৎ দক্ষিণ পশ্চিম প্রত্যন্ত অঞ্চলের উপভাষাগুচ্ছ 3টে প্রধান ভাগে বিভক্ত। প্রথম, মেদিনীপুরের উত্তর এবং উত্তর পূর্বাংশের কথ্য ভাষা রাঢ়ীর অন্তর্ভুক্ত। দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কথ্য ভাষাগুলোকে দণ্ডভুক্তি ও স্তবক বলছেন তিনি। আর মেদিনীপুরের পশ্চিম প্রান্তের ধলভূম এবং মানভূমের যে কথ্য ভাষাগুলো, সেগুলোকে তিনি বলছেন কেন্দ্রীয় ঝাড়খণ্ডী। এই যে এখানে একটি আমি মানচিত্র দেখাচ্ছি, সেই মানচিত্রটি হলো আদতে 1907-এর বাংলার মানচিত্র। বুঝতেই পারছো যে সেটা ছিল অখণ্ড বাংলা। এখন ঝাড়খণ্ডী এই নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের ভাষা। এই ঝাড়খণ্ড আদতে বিহারের অন্তর্ভুক্ত ছিল। বিহারের যে দক্ষিণাংশ সেখান থেকে আলাদা হয়ে বা পৃথক হয়ে বর্তমানে এটি একটি আলাদা রাজ্যের সম্মান পেয়েছে। এই ঝাড়খণ্ডী উপভাষা ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমাংশ, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু জেলায় প্রচলিত। পশ্চিমবঙ্গে কোথায় কোথায়? দক্ষিণ পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া। আর ঝাড়খণ্ডে আমরা সেখানে দেখছি ধলভূম, মানভূম, সিংভূম। এই সিংভূম হচ্ছে একটা জেলা যার ব্লক হচ্ছে ধলভূম গড় বা ধলভূম। তাহলে ঝাড়খণ্ডী উপভাষার যদি আমরা স্থানিক বিস্তৃতি সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখব পশ্চিমবঙ্গে বাঁকুড়া এবং মেদিনীপুর, আর ঝাড়খণ্ডে মানভূম, ধলভূম গড় বা ধলভূম এবং সিংভূমে এই ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত। এরপর আমরা সরাসরি চলে আসছি এই ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ধ্বনি কাকে বলে।
দ্বিতীয়ত ধ্বনিতত্ত্ব কি, এবং তৃতীয়ত ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝবো। ধ্বনি কাকে বলে না, যে কোনো আওয়াজ বা সাউন্ডই হলো ধ্বনি। সেটা হতে পারে পাখির ডাক, হতে পারে কুকুরের আওয়াজ, হতে পারে গরুর হাম বা রব। কিন্তু এখানে অর্থাৎ ধ্বনিতত্ত্বে যে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু কোনো মানবেতর প্রাণী অর্থাৎ কুকুর, বিড়াল, ছাগল এদের ধ্বনি নয়। এটা হলো আসলে মানুষের বাকযন্ত্র নিঃসৃত যে ধ্বনি, সেটাকেই বলা হয় ফোন, PHONE, ফোন, বা বলা হয় বাগ ধ্বনি, বা বলা হয় শন, দন্তস্ব ব, দন্তন্য। এখন আমরা জানি যে শব্দভেদে একই ধ্বনির উচ্চারণ আলাদা হয়ে যায়। যেমন দন্তস্ব ব সব এর মানে হলো সমস্ত বা অল। এই সব এর সঙ্গে তালব্যস্ব ব সব বা মৃতদেহ এর যে উচ্চারণে কোনো কিন্তু পার্থক্য আমরা বুঝতে পারি না শুনে। অর্থাৎ দুটোই সব, একটা দন্তস্ব ব সব আর একটা হলো তালব্যস্ব ব সব। ফলে রোমান হরফে যদি আমি একে প্রকাশ করি তাহলে এটা দাঁড়ায় SH স। এবার এই দন্তস্ব দিয়েই যদি আরেকটি শব্দ দেখি, যেমন বাস, আমরা কিন্তু বলি না বাস, বলি বাস, কিন্তু সেক্ষেত্রে তার অর্থ দাঁড়ায় গন্ধ, যেমন সুবাস। কিন্তু যখন আমরা বলি বাস, এই এস, এই স কিন্তু উচ্চারিত হয় এস হিসাবে, অর্থাৎ স। এখানে কিন্তু সব আর বাস, এই যে উচ্চারণ বৈচিত্র্য, কিন্তু তার মূল ধ্বনিটা কি না, মূল ধ্বনি কিন্তু একই আছে, স। এই মূল ধ্বনিকে ধ্বনিতত্ত্বে বলা হয় ফনিম। এর উচ্চারণ বৈচিত্র্য হচ্ছে একটা স, একটা স। অর্থাৎ ধ্বনিতত্ত্ব হলো সোজা কথায় ধ্বনি সম্পর্কিত আলোচনা। তাহলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা কি বলবো না, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো কোনো একটি ভাষার ধ্বনি সংক্রান্ত যে সমস্ত বিশিষ্টতা, যেটা সেই ভাষাকে অন্য ভাষা থেকে আলাদা করেছে। এখানে আমরা উপভাষা পড়ছি, ফলে কি সেই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটি ঝাড়খণ্ডের বা ঝাড়খণ্ডী উপভাষাকে একটি বিশিষ্টতা প্রদান করেছে। আমরা প্রথম যে বৈশিষ্ট্যটার দিকে তাকাবো সেটা হলো পদান্ত ইয়া প্রায়শই এ ধ্বনিতে রূপান্তরিত হয়। পদান্ত নাম শুনেই বুঝতে পারছো, পদের অন্তে অর্থাৎ পদের শেষে। যেমন করিয়া, এখানে কি হচ্ছে, যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, ক যুক্ত অ যুক্ত র যুক্ত হ্রস্ব ই যুক্ত অন্তস্থ অ যুক্ত আ, কোরিয়া। এটা ঝাড়খণ্ডী উপভাষায় কররা বা কোররা এই অর্থে উচ্চারণ হয়, অর্থাৎ ক যুক্ত অ যুক্ত র যুক্ত এ জফলা আকার এ, বা ক যুক্ত ও যুক্ত র যুক্ত জফলা আকার। ফলে এই যে ইয়া, কোরিয়া, যাইয়া, এই যে ইয়া ধ্বনি, সেটা এ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো দক্ষরী বা ডাইসিলেবিক শব্দে আদি ও পদান্ত আকারের প্রভাবে অকারে পরিণত। এখন ডাইসিলেবিক বা দক্ষরী কাকে বলে? দক্ষরী শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো দ্বি যুক্ত অক্ষরী, দয়বয় হ্রস্ব ই যুক্ত অক্ষরী। অর্থাৎ যেখানে দুটো অক্ষর বা দুটো সিলেবল থাকে সেটাকেই বলা হয় দক্ষরী বা ডাইসিলেবিক। যেমন বোকা, এখানে সিলেবল বা অক্ষর কটা? দুটো, একটা বো একটা কা। যেমন রোগা, কটা সিলেবল? দুটো, একটা রো একটা গা। এখন এই যে ডাইসিলেবিক শব্দে যেখানে দুটো অক্ষর বা সিলেবল থাকে, তার যে আদি বা গোড়ার যে ও, যেমন বো কা, রো কা, এই যে আদি বা শব্দের গোড়ার যে ও, সেটা পদান্ত আকারের প্রভাবে, অর্থাৎ বো কা শুরু হচ্ছে ও দিয়ে বো, আর শেষ হচ্ছে কা আ দিয়ে। রোগা শুরু হচ্ছে ও রো, আর শেষ হচ্ছে গা আ। এটা এই যে ওকারটা, সেটা এই যে শেষের আকারের প্রভাবে অকারে পরিণত হচ্ছে। অর্থাৎ আকারটা একই থাকছে পদের শেষে, কিন্তু পদের গোড়ায় যে ও সেটা হয়ে যাচ্ছে অ ধ্বনিতে। যেমন বোকা হয়ে যাচ্ছে বকা, রোগা হয়ে যাচ্ছে রগা। ফলে বর্ণ বিশ্লেষণ করলে এখানে দেখব ছিল কি ব যুক্ত ও যুক্ত ক যুক্ত আ, আর কি হয়ে দাঁড়ালো বকা, ব যুক্ত অ যুক্ত ক যুক্ত আ। ঠিক একইভাবে রোগা, র যুক্ত ও যুক্ত গ যুক্ত আ হয়ে দাঁড়াচ্ছে র যুক্ত অ যুক্ত গ যুক্ত আ। ফলে
ডাইসিলেবিক শব্দে পদের গোড়ায় বা শব্দের গোড়ায় যে ও, সেটা পদ বা শব্দের শেষে আকারের প্রভাবে অ ধ্বনিতে পরিণত হচ্ছে। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটার দিকে তাকাবো সেটা হলো অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি রূপে উচ্চারণ করা হয় ঝাড়খণ্ডী উপভাষায়। এখন এই অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে যে বর্গ কি, কারণ এখানে বর্গের কোন বর্ণের এই ব্যাপারটি ঘটছে সেটা আমাদের জানতে হবে। বর্গ কি না, আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণে ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ একে জিভের উচ্চারণ স্থান অনুসারে 5টি বর্গে ভাগ করা হয় এবং এই প্রত্যেকটি বর্গে 5টি করে ব্যঞ্জন বর্ণ থাকে। ক বর্গ থাকে ক, খ, গ, খ, উঙ। চ বর্গ চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ। ট বর্গে ট, খ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গে ত, হ, দ, ঘ দন্তন্য এবং প বর্গে প, হ, ব, খ, ম। ফলে এই দাঁড়ালো 5টি বর্গ এবং তার 25টি ব্যঞ্জন বর্ণ। এবার এই যে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি বলছি সেটা কাকে বলে আগে জানতে হবে, তারপর দেখতে হবে কোন ধ্বনি কোন ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। অল্পপ্রাণ বর্ণ কাকে বলে না, প্রতি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনির উচ্চারণে নিঃশ্বাস জোরে নির্গত হয় না বলে সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। প্রাণ বলতে এখানে শ্বাস, শ্বাস অল্প বেরোচ্ছে তাই অল্প প্রাণ। এটাকে বলা হয় আনঅ্যাসপিরেটেড সাউন্ডস। যেমন ক বর্গে ক, গ প্রথম এবং তৃতীয়। চ বর্গে চ এবং বর্গীয় জ। ট বর্গে ট এবং ড। ত বর্গে ত এবং দ। আর প বর্গে প এবং ব। তাহলে এই গেল অল্পপ্রাণ ধ্বনি, যেখানে নিঃশ্বাস অল্প বেরোচ্ছে। এর ঠিক উল্টো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, যেখানে কিনা প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনির উচ্চারণে শ্বাস যুক্ত হয় বলে এই ধ্বনিগুলোকে মহাপ্রাণ ধ্বনি বা অ্যাসপিরেটেড সাউন্ডস বলে। যেমন ক বর্গে খ এবং ঘ। চ বর্গে ছ এবং ঝ। ট বর্গে ঠ এবং ঢ। ত বর্গে থ এবং ধ। আর শেষ প বর্গে ফ এবং ভ। এখানে মহাপ্রাণ, মহা মানে বেশি, অর্থাৎ যেখানে শ্বাস যুক্ত হচ্ছে। তাহলে যেখানে শ্বাস কম সেটা হলো অল্প প্রাণ, বর্গের প্রথম এবং তৃতীয়। আর যেখানে শ্বাস বেশি সেটা হলো মহাপ্রাণ, সেটা হলো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে এখানে কি বলছে না, অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি রূপে উচ্চারণের প্রবণতা দেখা যায়। অর্থাৎ যা ছিল অল্প প্রাণ ধ্বনি সেটাকে উচ্চারণ করা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি হিসেবে। এই যে ধ্বনি পরিবর্তন, এটাকে বলা হয় মহাপ্রাণী ভবন। যেমন দূর আমরা বলি ধুর, দূর ওখানে যেতে হবে না, আমরা কি বলি ধুর ওখানে কে যাবে। এই যে দ, যেটা ছিল আদতে অল্প প্রাণ, সেটা আমরা উচ্চারণ করছি মহাপ্রাণ ধ। কেমন? ফলে এই হলো মহাপ্রাণী ভবনের উদাহরণ, যেখানে কিনা অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায়। এর পরের যে বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক সেটা কি না, সেটা হচ্ছে প্রায়শই র ধ্বনি সেটা ল ধ্বনিতে পরিণত হয় এবং দন্তন্য ধ্বনি সেটাও ল ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন নহে সেখানে হয়ে যায় লহে, নাতি হয়ে যায় লাতি, নিব হয়ে যায় লিবো, সব দন্তন্য হয়ে যাচ্ছে ল। নাতিপুতি হয়ে যায় লাতিপুতি। আর র ধ্বনি কখন ল ধ্বনিতে পরিণত হচ্ছে, যেমন লোকেরা, রা সেটা হয়ে যাচ্ছে লকলা, অর্থাৎ রয় আকার সেখানে পরিণত হচ্ছে লয়ে আকারে। অর্থাৎ র ধ্বনি কখনো ল ধ্বনিতে পরিণত হচ্ছে, আবার দন্তন্য ধ্বনি সেটাও কখনো ল ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। এর পরের বৈশিষ্ট্যটা কি না, আনুনাসিকতার প্রাচুর্য লক্ষণীয়। আনুনাসিকতা কি না, আনুনাসিকতা আমরা সাধারণভাবে বলি যে প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম এটা যখন তৎসম শব্দ থেকে বাংলা শব্দে রূপান্তরিত হয়, সেই নাসিক্য ব্যঞ্জনগুলো রুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার আগের স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যায়। এটাকেই আমরা বলি নাসিক্যী ভবন বা ন্যাসালাইজেশন। কিন্তু এখানে আমরা দেখছি কোনো নাসিক্য ব্যঞ্জন কিন্তু নেই। যেমন উট সেখানে উচ্চারিত হচ্ছে উট, হাতি উচ্চারিত হচ্ছে হাতি, সাপ উচ্চারিত হচ্ছে সাপ।
অর্থাৎ এখানে কিন্তু নাসিক্য ব্যঞ্জনের কোনো সংস্রবই নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে যেটা ঘটছে সেটা হলো শত নাসিক্যী ভবন, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের সংস্রব ছাড়াই কোনো স্বরধ্বনি শতই সেখানে অনুনাসিক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আনুনাসিকতা, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে ন্যাজাল। যেটা স্বাভাবিক ছিল সেখানে একটা চন্দ্রবিন্দু যোগ হয়ে এই ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। তাহলে এই গেল আনুনাসিকতা সংক্রান্ত ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখছি ষষ্ঠ যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেটা হলো অপিনিহিতি জনিত পরিবর্তন। কাকে বলে অপিনিহিতি? না, শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকলে তাকে ব্যঞ্জনটির ঠিক আগে অর্থাৎ অব্যবহৃত পূর্বে উচ্চারণ করে ফেলার যে রীতি, তাকেই বলা হয় অপিনিহিতি। এই অপিনিহিতি বোঝার ক্ষেত্রে কিন্তু বর্ণ বিশ্লেষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন আমি উদাহরণ কি দিয়েছি, যেটা রাতি সেটা ঝাড়খণ্ডী উপভাষায় উচ্চারিত হয় রাইত, কালি উচ্চারিত হয় কাইল। তাহলে এখানে বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়াবে? না, রাতি র যুক্ত আ যুক্ত ত যুক্ত হ্রস্ব ই, রাতি, সেটা হয়ে দাঁড়াচ্ছে রাইত, র যুক্ত আ যুক্ত হ্রস্ব ই যুক্ত ত। অর্থাৎ যেটা ছিল ত যুক্ত হ্রস্বই, হ্রস্বইটা পরে ছিল, সেটা অপিনিহিতির ফলে হয়ে দাঁড়ালো ত এর আগে হ্রস্বই যুক্ত ত, রাতি থেকে রাইত। আবার কালি, ক যুক্ত আ যুক্ত ল যুক্ত হ্রস্ব ই, কালি, লয়ের পরে ছিল হ্রস্ব ই, কিন্তু অপিনিহিতির ফলে লয়ের আগে চলে আসবে হ্রস্ব ই, ক যুক্ত আ যুক্ত হ্রস্ব ই যুক্ত ল, কালি থেকে কাইল। তাহলে আমরা দেখলাম অপিনিহিতি কাকে বলে এবং অপিনিহিতি জনিত যে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, সেটা ঝাড়খণ্ডী উপভাষায় কিভাবে উদাহরণ আমরা পাই। এর পরের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটির দিকে আমরা দেখব, সেটা হলো আদিতে শাসাঘাতের ফলে পদমধ্য স্বরের লোপ এবং ব্যঞ্জন দ্বিত্ব পরিলক্ষিত হয়। শাসাঘাত কাকে বলে? যেখানে শ্বাস জোরে পড়ে, শ্বাসের আঘাত বা স্ট্রেস, সেটাকেই আমরা বলি শাসাঘাত। তাহলে কি বলছে? আদিতে, কার আদিতে? নিশ্চয়ই শব্দের আদিতে বা গোড়ায়। সেখানে স্ট্রেস বা শ্বাসাঘাত পড়ার ফলে কি হয় না, সেই শব্দের মধ্যে কোনো স্বর লুপ্ত হয়, স্বরধ্বনি লুপ্ত হয়, স্বরধ্বনি চলে যায়, অথবা ব্যঞ্জন দ্বিত্ব অর্থাৎ কোনো একটি ব্যঞ্জন দুবার উচ্চারিত হয়। যেমন লোকের, লোকের এখানে ধাক্কাটা পড়ছে বা শ্বাসাঘাতটা পড়ছে লোয়ের ওপর, লোকের। তার ফলে কি হলো, এই যে কয়ে একার ছিল, এটা লুপ্ত হয়ে গেল, দিয়ে হয়ে গেল লোকার, কয়ে কয়ে হয়ে গেল, ব্যঞ্জন দ্বিত্ব। যেমন দুইটা, দ যুক্ত হ্রস্ব উ যুক্ত হ্রস্ব ই যুক্ত ট যুক্ত আ, দুইটা, সেখানে হ্রস্বইটা কিন্তু উড়ে গেল, লুপ্ত হয়ে গেল, সেটা হয়ে দাঁড়ালো দুট্টা। অর্থাৎ হ্রস্ব ই এই স্বরধ্বনি লুপ্ত হয়ে ঝাড়খণ্ডী উপভাষায় এটাকে বলা হয় দুট্টা। যেমন দাও, সেটাকে বলা হয় দও। যেমন ভিতরে, সেটা হয় ভিতরে। অর্থাৎ যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়াবে? ভ যুক্ত হ্রস্ব ই যুক্ত ত যুক্ত অ যুক্ত র যুক্ত এ, ভিতরে। তয়ের সঙ্গে অ যুক্ত আছে স্বরধ্বনি, কিন্তু এটাই ঝাড়খণ্ডী উপভাষায় এই পদমধ্যস্থ স্বর অ, এটা লুপ্ত হয়ে সেখানে হয়ে দাঁড়ায় ভিতরে। অর্থাৎ ভ যুক্ত হ্রস্ব ই যুক্ত ত, এরপরে আর অ নেই, সোজা র যুক্ত এ, ভিতরে, সেটা অ ধ্বনি লুপ্ত হয়ে দাঁড়ালো ভিতরে। তাহলে এই গেল ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রূপ, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে রূপ কাকে বলে, তারপর রূপতত্ত্ব কি, এবং শেষে এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝবো। রূপ কাকে বলে? না, একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, এটাই হলো রূপ। এই স্বনিম আমরা দেখেছি যে ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে মূল ধ্বনিকে বলা হয় স্বনিম, এবং আমরা এটাও দেখেছি যে একটা স্বরের কত উচ্চারণ বৈচিত্র্য থাকতে পারে। যেমন স যদি স্বনিম হয় বা মূল ধ্বনি হয়, তাহলে তার উচ্চারণ বৈচিত্র্য আমরা দেখেছি স এবং স। ঠিক তেমনি রূপতত্ত্বের ক্ষেত্রে মূল রূপকে বলা হয় রূপিম, রয়ে দীর্ঘ পয়ে হ্রস্ব ই যুক্ত ম, রূপিম। যেমন মায়ের, এটা একটা শব্দ,
এখানে মূল রূপ কি? মা। এর কিন্তু একটা অর্থ আছে এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম। মাকে কিন্তু আমি আর ভেঙে বলতে পারবো না আ, মা একটাই। ফলে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। ক্ষুদ্রতম হবে মানে একে আর বিশ্লেষণ করা যাবে না এবং তার একটা অর্থ থাকতে হবে, সেটাই হচ্ছে রূপ। অর্থাৎ রূপতত্ত্ব হলো মূল রূপ থেকে কিভাবে শব্দ বা পদ গঠিত হচ্ছে। যেমন সেখানে বিভক্তি যুক্ত হতে পারে, প্রত্যয় যুক্ত হতে পারে। কিভাবে এই মূল রূপ থেকে শব্দ গঠিত হচ্ছে সেই যে বৈশিষ্ট্যগুলো, সেটাকেই আমরা ধরি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কিরকম দেখে নিই। যেমন প্রথম, কর্মকারকে কে বিভক্তি প্রয়োগ। কর্মকারক কাকে বলে আমরা জানি, যে কোনো বাক্যে কর্তা যে কাজ করে তাকেই বলা হয় কর্ম। এখন এই যে কর্মকারক, এই কর্মের দুটো ভাগ, একটা হচ্ছে মুখ্য কর্ম এবং আরেকটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কি না, যেটা হলো অপ্রাণীবাচক অর্থাৎ জড়বস্তু, আর গৌণ কর্ম হলো প্রাণীবাচক। সোজা কথায় ক্রিয়াকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই তো হলো কর্মকারক। এবার কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো গৌণ কর্ম। যেমন রাম অমলকে কলম দিল। এখানে ক্রিয়াপদ কোনটা? দিল। কাকে দিল? না অমলকে। কাজেই অমলকে হলো গৌণ কর্ম। আর কি দিল? না কলম দিল। এটা একটা নিষ্প্রাণ বা জড় বস্তু, কাজেই এটা হলো মুখ্য কর্ম। তাহলে এখানে আমরা কি দেখছি না, কর্মকারকে কে বিভক্তির প্রয়োগ। বাবাকে কইল মানে বাবাকে বলল। কাকে বলল? না বাবাকে। তাহলে বাবা এর সঙ্গে যুক্ত হচ্ছে কে বিভক্তি। যেমন জল কে চল, জল তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হলো, দিয়ে শব্দটা দাঁড়ালো জলকে। দ্বিতীয় হলো অপাদান কারকে লে অনুসর্গের ব্যবহার লক্ষণীয়। অপাদান কারক আমরা জানি কাকে বলে। এবার আমরা দেখব যে অনুসর্গ কি। অনুসর্গ কাকে বলে না, যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে পৃথকভাবে অবস্থান করে শব্দ বিভক্তির কাজ করে তাদেরকেই বলা হয় অনুসর্গ বা পরসর্গ, বা বলা হয় কর্ম প্রবচনীয়। যেমন কার কাছ থেকে একথা শুনলে, এখানে থেকে এটা হলো অনুসর্গ। বা ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, এখানে মতন এটা হলো অনুসর্গ। তো ঝাড়খণ্ডী উপভাষায় আমরা দেখছি অপাদান কারকে লে অনুসর্গের ব্যবহার। যেমন ঘর লে, তার মানে গৃহ থেকে বা ঘর থেকে। এরপর সম্বন্ধ পদ এবং অধিকরণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ। এখানে আমাদের তিনটে জিনিস আগে জানতে হবে। সম্বন্ধ পদ কাকে বলে, অধিকরণ কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে এবং শূন্য বিভক্তি কি। সম্বন্ধ পদ কাকে বলে না, পরবর্তী বিশেষ্যের সঙ্গে কোনো সম্বন্ধ থাকলে র বা এর বিভক্তি যুক্ত পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনামকে সম্বন্ধ পদ বলে। যেমন মায়ের স্নেহ, মা যুক্ত এর মায়ের। ভাইয়ের প্রীতি, ভাই যুক্ত এর ভাইয়ের সম্বন্ধ পদ। কিন্তু যখন আমরা বলি দেবতার ধন, তখন কিন্তু দেবতা যুক্ত এর হয় না, দেবতা যুক্ত র। কাজেই এই গেল সম্বন্ধ পদ। আর অধিকরণ কারক কাকে বলে না, যে স্থানে যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধারকেই বলা হয় অধিকরণ কারক। এই অধিকরণ কারকের তিনটে বিভাজন আছে। একটা হলো স্থানাধিকরণ, নাম শুনেই বোঝা যাচ্ছে স্থান বা জায়গা। যেমন আমি যদি বলি নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, এই যে আকাশে কোথায়, সেটা হলো স্থানাধিকরণ। এরপর হলো কালাধিকরণ। কাল মানে হচ্ছে সময়। যদি আমি বলি বিকেল বেলায় যাব, বা শীতকালে দিন ছোট, এই বিকেল বেলা বা শীতকালে এটা হচ্ছে কালাধিকরণের উদাহরণ। আর বিষয়াধিকরণ কি না, যেখানে বিষয় বা কোনো একটা ঘটনা, যেমন মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, এখানে মেঘে মেঘে। বা কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, এখানে কুঞ্জে কুঞ্জে, এটা হলো বিষয়াধিকরণের উদাহরণ। সোজা কথায় ক্রিয়াকে কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অধিকরণ কারক। তাহলে এই গেল সম্বন্ধ পদ এবং অধিকরণ কারক। এখনো আমাদের জানতে বাকি যে বিভক্তি কি আর শূন্য বিভক্তি কি। বিভক্তি হলো এক ধরনের চিহ্ন, যেটা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ঢোকার বা বাক্যে প্রবেশের ছাড়পত্র পায়, এবং সেটা কি করে না, শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। যেমন ছাগল, এটা একটা শব্দ,
কিন্তু আমি যখন বলবো ছাগল ঘাস খায়, এই বাক্যে ছাগল কিন্তু আর শব্দ নয়, সেটা কিন্তু একটা পদ। এখন কেউ বলতে পারো যে এই যে ছাগল, শুধু ছাগল একটা শব্দ, আর ছাগল ঘাস খায়, এখানে যে ছাগল এটা যে শব্দ নয়, এটা যে পদ, কি করে বুঝবো? দুটোর তো শুনতে কোনো পার্থক্য নেই। আসলে এইখানে যে ছাগল শব্দ, তার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে বলে আমরা সেই শূন্যতাকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ শব্দকে পদে পরিণত করতে গেলে আমাদের একটা বিভক্তি দরকার হয়, এক্ষেত্রে এটা শূন্য বিভক্তি, এবং শূন্য বিভক্তি বলেই তার চিহ্নটা দেখা যায় না। এটা কি করে না, শব্দকে পদে পরিণত করে ঠিকই, কিন্তু সে নিজে অপ্রকাশিত থাকে, তাই তাকে আমরা দেখতে পাই না। মনে হয় ছাগল শব্দ যা আর ছাগল ঘাস খায় এই বাক্যে ছাগল যা দুটো একই। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে ধান আসলে কিন্তু এখানে যুক্ত হয়ে আছে শূন্য বিভক্তি। কেমন? তাহলে এই গেল বিভক্তি, শূন্য বিভক্তি, সম্বন্ধ পদ এবং অধিকরণ কারক। এবার আমরা এখানে দেখি যে সম্বন্ধ পদ এবং অধিকরণ কারকে কিভাবে শূন্য বিভক্তি দেখা যায় ঝাড়খণ্ডী উপভাষায়। সম্বন্ধ পদে যেমন ঘাটশিলা শাড়ি মুনি মনে নাই লাগে, এখানে ঘাটশিলা শাড়ি মানে হচ্ছে ঘাটশিলার শাড়ি, অর্থাৎ এটা সম্বন্ধ পদ। মুনি মনে নাই লাগে মানে আসলে হচ্ছে মুনির মনে ভালো লাগছে না, অর্থাৎ এখানে মুনি এটাও হলো সম্বন্ধ পদ, ঘাটশিলা এটাও সম্বন্ধ পদ, এবং এখানে যেটা যুক্ত হয়ে আছে বিভক্তি, সেটা বিভক্তি নেই তা কিন্তু নয়, আসলে এখানে যুক্ত হয়ে আছে শূন্য বিভক্তি। বা অধিকরণ কারক, রাইত ছিলি কন মানে রাতে কোথায় ছিলি। এই যে রাইত, এটা একটা শব্দ, এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছে শূন্য বিভক্তি, তার ফলে এটা কিন্তু পদে পরিণত হচ্ছে। ফলে এখানে আমরা দেখলাম সম্বন্ধ পদ এবং অধিকরণ কারকে শূন্য বিভক্তির প্রয়োগ। অপাদান কারকে এখানে আমরা দেখছি যে পঞ্চমী বিভক্তির চিহ্ন ছিল নু, লে, রু। যেমন মায়ের লে মাউসির দরদ, অর্থাৎ মায়ের চেয়ে মাসির দরদ, এখানে মায়ের সঙ্গে লে বিভক্তি যুক্ত হচ্ছে। অধিকরণ কারকে কখনো কে বিভক্তি লক্ষ্য করা যায়, যেমন আজি রাইত কে ভারী জারাবে। রাইত এটা ছিল শব্দ, তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে দাঁড়ালো শব্দটা, শব্দ বলা ভুল, বলা উচিত পদ। পদটা কি দাঁড়ালো না, রাইত কে মানে আজ রাতে খুব ঠান্ডা পড়বে। আর কি বৈশিষ্ট্য না, ক্রিয়াপদে ক প্রত্যয়ের ব্যবহার লক্ষণীয়, যেমন যাবে ক্লাই মানে সোজা কথায় আমরা রাঢ়ী উপভাষায় যেটা বলি যাবে না, কিন্তু ঝাড়খণ্ডী উপভাষায় যাবের সঙ্গে যুক্ত হচ্ছে ক প্রত্যয়, যাবে ক্লাই। এবং এই যে তোমরা বলতে পারো এই যে নাই, এটা এখানে ন থেকে ল হয়ে যাচ্ছে, যাবে ক্লাই। এর পরের উপতাত্ত্বিক বৈশিষ্ট্য অস্তর্থক বট ধাতুর ব্যবহার, যেমন তুমহার মিথ্যা কথা বটে, অর্থাৎ অস্তর্থক মানে হ্যাঁ বোধক বা হ্যাঁ বাচক বা ইতিবাচক, বা একে বলা যায় পজিটিভ, অর্থাৎ তুমি মিথ্যে কথা বলছো। আমাদের ভাগে বাংলা বটে। তারপর ল যুক্ত বিশেষণ প্রয়োগ এই ঝাড়খণ্ডী উপভাষার একটি অন্যতম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, যেমন বুকলা বাঘ। আর কি না, বহু বচনের প্রত্যয় মন বা মেনের ব্যবহার লক্ষণীয়, যেমন তার মনকের বা তার মেনকার দুটো মানেই হলো তাঁদের, মন বা মেন। 10 নম্বর উপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি না, নাম ধাতুর বাহুল্য। কাকে বলে নাম ধাতু? বিশেষ্য বা বিশেষণ বা ধন্যাত্মক অব্যয় এই নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ করে যে সাধিত ধাতু পাওয়া যায় তাকেই বলা হয় নাম ধাতু। যেমন বিষ যুক্ত আ, বিষা। কেমন? বক বক যুক্ত আ, বক বকা। এই যে নাম ধাতু, যেমন পুকুরের জলটা গঁধাচ্ছে, গঁধাচ্ছে মানে গন্ধ হচ্ছে। মাথাটা দুখাচ্ছে, জলটা বাসছে, বাস মানে হচ্ছে গন্ধ বেরোচ্ছে। কেমন? এই হচ্ছে নাম ধাতুর বাহুল্য, যেটা ঝাড়খণ্ডী উপভাষার একটা অন্যতম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখছি যৌগিক নিযন্ত পদের ব্যবহার লক্ষ্য করা যায়। নিযন্ত পদ কাকে বলে না, নিজ প্রত্যয় যোগে সংস্কৃতে প্রযোজিকা ক্রিয়া গঠিত হয় বলে এই ধরনের ক্রিয়াকে নিযন্ত ক্রিয়া বলে। বাংলায় ধাতুর পরে নিজ প্রত্যয় কিন্তু যুক্ত হয় না, তাহলে কি হয় না, নিজ প্রত্যয়ের প্রভাব অর্থাৎ স্বরের বৃদ্ধি বাংলা ধাতুতে মেলে। যেমন নড় যুক্ত আ হওয়া উচিত ছিল নড়া, কিন্তু হয় নাড়া। কেমন? তাহলে এখানে যৌগিক নিযন্ত পদ কি দেখছি না, উঠা করালো মানে উঠলো, ওঠাইলো। আনা করাবো মানে আনাবো। ফলে এখানে যৌগিক নিযন্ত পদের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আর কি না, উত্তম পুরুষ এবং গৌণ কর্মে সর্বনাম কিভাবে ব্যবহৃত হতো না, উত্তম পুরুষের এক বচন মানে আমি, এটা বোঝাতে ঝাড়খণ্ডী উপভাষায় বলা হয় মুই।
আর বহুবচন আমরা এই অর্থে বলা হয় হামরা। গৌণ কর্মে আমাকে এটা বলা হয় মোকে। তাহলে এই গেল রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এরপরে আমরা শেষ যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করব সেটা হলো ঝাড়খণ্ডী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। এই অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে অন্বয় কাকে বলে, অন্বয়তত্ত্ব কি, এবং অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝবো। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বাল্বের ছবি, সেটা বিভিন্ন খণ্ডে ভাগ করা আছে এবং দুজন মানুষ সেটাকে জোড়া লাগাচ্ছেন। এখন এমন ভাবেই জোড়া লাগাচ্ছেন আমরা বুঝতে পারছি এই দুটো জুড়লেই পুরো বাল্বের ছবিটা চলে আসবে। কিন্তু খেয়াল করে দেখো এই দুটি মানুষ যদি তাদের স্থান পরিবর্তন করতেন, অর্থাৎ ডান দিকের মানুষটি বাঁ দিকে যেতেন আর বাঁ দিকের মানুষটি ডান দিকে যেতেন, তাহলে কিন্তু কিছুতেই এই বাল্বের ছবিটি সম্পূর্ণ সাজানো হতো না। অর্থাৎ এই যে সাজানো বা সজ্জা বা বিন্যাস, এইটাই হলো অন্বয়। ফলে এই যে অন্বয় কি, অন্বয়ের মানেই হলো বিন্যাস বা সজ্জা। সেখান থেকে এসছে বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স। এটা এসছে গ্রিক সিনট্যাক্সিস শব্দ থেকে, যার মানে হলো একত্র বিন্যাস। অর্থাৎ কি না, বাক্যের মধ্যে শব্দের বিন্যাস বা ওয়ার্ড অর্ডার, অর্থাৎ বাক্যের মধ্যে কোন শব্দ কোথায় বসবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক কিরকম হবে, সেটা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হলো অন্বয় তত্ত্ব। তাহলে আমরা এখন দেখব ঝাড়খণ্ডী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। কি সেই অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য? না সেটা হচ্ছে আগে নঙর্থক অব্যয় বসবে নেতিবাচক বাক্যে এবং তারপর বসবে সমাপিকা ক্রিয়া। যেমন কেনে নাই খাবা, সোজা কথায় কেন খাবে না। আমরা রাঢ়ী উপভাষায় দেখেছি আগে সমাপিকা ক্রিয়া তারপর নঙর্থক অব্যয়, কিন্তু এখানে হচ্ছে নেতিবাচক বাক্যে আগে নঙর্থক অব্যয় অর্থাৎ আগে না, তারপরে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এটা হলো ঝাড়খণ্ডী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। এবার যদি আমরা খুব সংক্ষেপে রাঢ়ী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষার একটা প্রয়োগগত পার্থক্য দেখি, দেখবে এখানে দুটোতেই বেলুনের ছবি আছে। বাঁদিকের বেলুন সেটা আকাশে উড়ছে, আর ডান দিকের বেলুন এর প্রতিফলন বা রিফ্লেকশন থেকেই বোঝা যাচ্ছে সেই বেলুনগুলো মাটিতে পড়ে আছে। দুটোই বেলুন, দুটোতেই বেলুনত্ব আছে। তাহলে পার্থক্য কোথায়? না বাঁদিকের বেলুনটা হচ্ছে গ্যাস বেলুন, অর্থাৎ এটাতে যে বাতাসটা পোড়া আছে সেটা আমাদের স্বাভাবিক বাতাসের তুলনায় হালকা, সেই জন্য সেটা আকাশে উড়ে বেড়াচ্ছে। আর ডান দিকের যে বেলুনগুলো মাটিতে পড়ে আছে সেটাতে সাধারণ বাতাস ভরা আছে, ফলে সে মাধ্যাকর্ষণের টানে মাটিতে পড়ে আছে। ফলে দুটোই বেলুন, কিন্তু দুটো বেলুনের মধ্যে সামান্য পার্থক্য আছে। এখানেও এই রাঢ়ী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা দুটোই বাংলা ভাষা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন কি, রাঢ়ী উপভাষায় যদি বলা হয় যে একজন লোকের দুটি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাবো তা আমাকে দিন। তাতে তাদের বাবা তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন। এটাই ঝাড়খণ্ডী উপভাষায় কি বলবে না, এক লোকের দুটা বেটা ছিল, তাদের মাঝে ছোট বেটা তার বাপকে বললে, বাপ হে আমাদের দৌলতের যা হিস্সা আমি পাবো তা আমাকে দাও। এতে তার বাপ আপন দৌলত বাঁকড়া করে তার হিস্সা তাকে দিলেক। ফলে একই ভাব দুটো উপভাষায় দু রকম। কেমন? আজকের এই ক্লাসের যদি একটা সারসংক্ষেপ করা যায় তাহলে দেখব যে আমরা এখানে আজকে ঝাড়খণ্ডী উপভাষা সম্পর্কে জানলাম। আমরা প্রথমে দেখলাম কোন অঞ্চলে এই ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত, তারপরে আমরা তার তিনটে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যর দিকে নজর দিলাম। প্রথম ধ্বনিতাত্ত্বিক, তারপর রূপতাত্ত্বিক এবং তারপর অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। এখান থেকে সম্ভাব্য প্রশ্নাবলী কি হতে পারে? ঝাড়খণ্ডী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত? সেখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের কোথায় এবং ঝাড়খণ্ডের কোথায়, সেটা তোমরা বলবে। দ্বিতীয়ত বলতে পারে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, সেখানে বলবে ধ্বনি কাকে বলে, ধ্বনিতত্ত্ব কি এবং কোন কোন বিষয় আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করতে পারি। তৃতীয়ত ঝাড়খণ্ডী উপভাষার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণযোগে বুঝিয়ে দাও। এখানে তোমরা যে কোনো দুটো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে পারো, কর্মকারক বলতে পারো, অপাদান কারক বলতে পারো। এরপর বলতে পারে রাঢ়ী এবং ঝাড়খণ্ডী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। একটাতে কি, একটাতে হচ্ছে আগে সমাপিকা ক্রিয়া পরে নঙর্থক অব্যয়, আর একটাতে হচ্ছে আগে নঙর্থক অব্যয় পরে সমাপিকা ক্রিয়া। উদাহরণ দিয়ে দেখিয়ে দেবে। 5 নম্বর, শ্বাসাঘাত কাকে বলে? ঝাড়খণ্ডী উপভাষার শব্দের আদিতে শ্বাসাঘাতের ফলে কি জাতীয় ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়? এটা আমরা আলোচনা করেছি। শ্বাসাঘাত মানে স্ট্রেস, যেমন আমার সেটা হয়ে যাচ্ছে হামার, যেমন লোকের সেটা হয়ে যাচ্ছে লোক্কার,
এরকম প্রশ্ন আসতে পারে যে শূন্য বিভক্তির অর্থ কি বিভক্তিহীনতা, অর্থাৎ শূন্য বিভক্তি মানে কি সেখানে কোনো বিভক্তি নেই? সেটা আমরা আলোচনা করেছি যে শূন্য বিভক্তি আসলে কি। বলতে পারে ঝাড়খণ্ডী উপভাষায় সম্বন্ধ পদে শূন্য বিভক্তি প্রয়োগের একটা দৃষ্টান্ত দাও। সেটা আমরা দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছি যে কোথায় ঝাড়খণ্ডী উপভাষায় আমরা সম্বন্ধ পদে শূন্য বিভক্তি প্রযুক্ত করেছি। আজকের এই আলোচনায় বেশ কিছু সহায়ক গ্রন্থ তোমরা দেখতে পারো, যেমন বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ, ডক্টর রামেশ্বর সয়ের সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এবং পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।